হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 17 ফেব্রুয়ারি 2025 ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 36 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 238 মিটার লম্বা একটি ট্রেনের 702 মিটার সুড়ঙ্গ, আচ্ছা 702 মিটার দৈর্ঘ্যের হবে, হ্যাঁ, দৈর্ঘ্যের সুড়ঙ্গ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত বলেছে? 36 কিমি পার ঘন্টা। তো 36 কিমি পার ঘন্টাটাকে আমি আগে মিটার পার সেকেন্ডে নিই। তাহলে 36 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে? এটাকে কিমি পার ঘন্টা রয়েছে, মানে মিটার পার সেকেন্ডে কি, কিমি থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে 3600 দিয়ে গুণ, মানে 1000 বাই 3600 দিয়ে গুণ করতে হবে। ওটা করলে হয় 5/18, মানে আমি ডাইরেক্ট 36 গুণ 5/18 যদি করি তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে 18 দুগুণে হয় 36, তাহলে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, ট্রেনটা কি করছে? ট্রেনটা 702 মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ অতিক্রম করছে। তাহলে দেখো, ট্রেনটা সুড়ঙ্গ অতিক্রম করবে মানে কি, কতটা দূরত্ব যাবে? ট্রেনের দৈর্ঘ্য 238 মিটার প্লাস আরো সুড়ঙ্গের দৈর্ঘ্য, কারণ সুড়ঙ্গটা তো দৈর্ঘ্য রয়েছে। যদি বলতে একটা পোস্টকে বা কোনো মানুষকে অতিক্রম করতে, তাহলে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। এখানে একটা বড় সুড়ঙ্গকে অতিক্রম করছে, মানে কতটা দূরত্ব যাচ্ছে? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গটার দৈর্ঘ্য, মানে কত? 238 প্লাস 702, যোগ করলে কত হবে? 940 হবে। আচ্ছা, তাহলে দেখো ট্রেনটার গতিবেগ তাহলে কত? 10 মিটার পার সেকেন্ড, মানে কি 10 মিটার অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম করবে হচ্ছে 1/10 সেকেন্ডে। আর কতটা দূরত্ব যেতে হবে অতিক্রম করা, মানে 940। তাহলে 940 মিটার যাবে কত সেকেন্ডে? 940 বাই 10, 0 0 কেটে গেলে কত হয়? 94 সেকেন্ডে। তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি জেলার জনসংখ্যা 3,40,000, এদের মধ্যে 2,17,000 জন পুরুষ, তাহলে বাকিরা হচ্ছে মহিলা। মোট জনসংখ্যার 11% শিক্ষিত। যদি 11% পুরুষ শিক্ষিত হয় তাহলে মহিলা শিক্ষিতের হার কত শতাংশ? দেখো এখানে একটা জিনিস ফলো করো, মোট জনসংখ্যার 11% বলেছে শিক্ষিত, আবার পুরুষও বলেছে 11% শিক্ষিত, মানে এই দুটো পার্সেন্টেজ সমান। তার মানে যে বাকিটা যে মহিলা রয়েছে তারাও এই দুটো যেহেতু সমান, তার মানে 11% পুরুষ যদি শিক্ষিত হয় তার মানে মহিলা শিক্ষিতও কত হবে? সেই 11%ই হবে। কেন এরকম হলো? কারণ টোটালটাও যত পার্সেন্ট বলেছে, পুরুষরাও তত পার্সেন্ট বলেছে, তাহলে মহিলারাও ঠিক তত পার্সেন্টই হবে। তার মানে মহিলারা কত পার্সেন্ট হবে? 11%ই হবে। এটা একবারে এটা দেখেই আমি উত্তর করতে পারি, বাকি আর করার কোনো আমার দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, বলছে 153টি চেয়ার বিক্রি করে মোহনের 68টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার লাভের হার কত শতাংশ? আচ্ছা, 153টা বিক্রি করেছে আর লাভ হয়েছে 68টি চেয়ারের দামে। আচ্ছা, এটা বোঝার জন্য দেখো আমি ধরছি একটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে কতগুলো চেয়ার বেচেছে? 153টা। তাহলে 153টা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 153 এক্স। মানে মোট এখানে বিক্রয় মূল্য আমি কত পেলাম? 153 এক্স, এত টাকা বা কিছু। আচ্ছা, তার কি হয়েছে? লাভ হয়েছে। কতটা লাভ হয়েছে? 68টি চেয়ারের বিক্রয় মূল্য সমান, তাহলে 68টি চেয়ারের বিক্রয় মূল্য কত? একটার এক্স হলো 68টার বিক্রয় মূল্য হবে 68 এক্স, তাহলে এটা তার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে তার লাভ কত? 68 এক্স। আচ্ছা, বিক্রয় মূল্য 153 এক্স, লাভ হচ্ছে 68 এক্স, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি করে পাবো? বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বাদ দিই তবে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ, মানে 153 এক্স মাইনাস 68 এক্স, বিয়োগ করলে কত হয়? 5 6 একে 7 8, 85 এক্স। তাহলে আমাকে লাভের হার চেয়েছে, তাহলে লাভের হার সমান সমান কত হবে? লাভের হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100%, লাভ কত? 68 এক্স ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 85 এক্স ইনটু 100, এত পার্সেন্ট লাভ। এক্স এক্স কেটে গেল, 17 দিয়ে কাটাকুটি যায়, 5 17 85, 4 17 68, 5 আর 100 কে কাটলে হয় 20, তাহলে 4 20 80%, লাভের হার কত? 80%, অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, বলছে এম এন ও পি 150 মিটার দৈর্ঘ্যের বৃত্তাকার পথ বরাবর একই দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড ও 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি তারা একই সময়ে একই বিন্দু থেকে শুরু করে তাহলে কত সেকেন্ড পর তারা প্রথমবারের জন্য মিলিত হবে? আচ্ছা, দেখো এটা কি বলছে। বলছে টোটাল একটা বৃত্তাকার পথ আছে 150 মিটার দৈর্ঘ্যের বৃত্তাকার পথ, মানে এটার পরিধি হবে 150 মিটার আর কি। আচ্ছা, এর এম এর গতিবেগ কত? এম এর গতিবেগ বলছে 20 মিটার পার সেকেন্ড।
এন এর গতিবেগ কত? এন এর গতিবেগ বলছে 15 মিটার পার সেকেন্ড, আর পি এর গতিবেগ কত? পি এর গতিবেগ বলছে 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এক পাক অতিক্রম করা মানে কতটা দূরত্ব যাওয়া? 150 মিটার যাওয়া। তাহলে আমি এখানে বের করি যে এই 150 মিটার দূরত্বটা যেতে এম, এন আর পি এর কত সময় লাগছে। দেখো, তাহলে এম এর সময় কত লাগবে? এম এর 20 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 150 মিটার যাবে কত সেকেন্ডে? মানে হচ্ছে 1 মিটার যাবে 20, এই 1 মিটার যাবে, তাহলে 1 এর 20 সেকেন্ড, 150 মিটার যাবে 150/20 এত সেকেন্ডে। মানে কত হয়? 0 0 কাটলে হয় 15/2 সেকেন্ডে। মানে এক পাক ঘুরতেও টাইম লাগবে 15/2 সেকেন্ড। এন এর এক পাক ঘুরতে কত টাইম লাগবে? 150 ডিভাইডেড বাই 15, ওর গতিবেগ ছিল 15, তাহলে কত হয়? 10 সেকেন্ড লাগবে। আর কিউ এর কত সেকেন্ড লাগবে? কিউ এর লাগবে হচ্ছে 150 ডিভাইডেড বাই 12, ওর গতিবেগ 12 ছিল, তাহলে দূরত্ব বাই গতিবেগ করলে সময় বেরিয়ে যায় এত সেকেন্ড। মানে কত? এটাকে কাটাকুটি যায় 6 দিয়ে কাটলে হয় 2, এখানে কাটলে হয় 6 2 12, 3 0 5, মানে 25/2 সেকেন্ড। আচ্ছা, তাহলে তাদের এক পাক ঘুরতে পি এর লাগে এত, কিউ এর লাগে এত, আর আর এর লাগে এত। আচ্ছা, আমাকে কি বলেছে? তারা কত সেকেন্ড পর মিলিত হবে। তারা কত সেকেন্ড পর মিলিত হবে ওটা আমি কি করে বার করবো? এই যে সময়গুলো লাগছে, এইগুলোর যদি আমি লসাগু করি তাহলেই আমার বেরিয়ে যাবে তারা কত সেকেন্ড পর প্রথমবারের জন্য মিলিত হবে। মানে আমাকে কি করতে হবে? 15/2 সেকেন্ড, 10 সেকেন্ড আর 25/2 সেকেন্ডের লসাগু বার করতে হবে। আচ্ছা, দেখো 15 তলায় 2 আছে, 25 তলায় 2 আছে, তাহলে আমি কি করব? 10 তলায়তেও একটা 2 আনার চেষ্টা করব। তো 10 তলায় 2 আমি কি করে আনতে পারি? উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি, মানে নিচেও 2 দিয়ে গুণ করলাম, উপরেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত কত হলো? 15/2, 20/2 আর 25/2। তাহলে এরকম ভগ্নাংশের লসাগু আমি কি করে করব? ভগ্নাংশের লসাগু যখন বের করব তখন হবে কত? এই যে লব যেগুলো রয়েছে, মানে 15, 20 আর 25 এর লসাগু, আর হর যেগুলো তাদের গসাগু। তাহলে 15, 20 আর 25 এর লসাগু কত? সমান সমান হবে লবগুলোর লসাগু করলে হয় 60 ডিভাইডেড বাই হরগুলোর গসাগু কত? হরগুলোর গসাগু হচ্ছে 2। আচ্ছা, সরি সরি সরি, 15, 20 আর 25 এর 60 হবে না, 15, 20 আর 25 এর লসাগু করলে হয় 150। একটু দেখে নাও এটা। আচ্ছা, তিনটাকে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 5 15, 4 5 20 আর 5 5 25, আর কিছু দিয়ে যায় না, তাহলে 3 5 15, 4 15 60 আর 5 6 30। 3 5 15, 4 15 60 আর 5 6 30, মানে 300 হচ্ছে লসাগু। তাহলে উপরে হবে 300 ডিভাইডেড বাই 2, 2 আর 2 এর গসাগু করলে 2 হয়, তাহলে কত? 300/2 মানে 150। তাহলে তারা কত সেকেন্ড পর মিলিত হবে? তারা 150 সেকেন্ড পর মিলিত হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 3.80 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 4.60 টাকা কেজি দরের 60 কেজি চিনি মিশিয়ে প্রতি কেজি 5 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 3.80 টাকা দরের কিছু চিনি আছে, 3.8 টাকা, আর 4.6 টাকা দরের 60 কিলো চিনি আছে। তা আমি ধরছি 3.8 টাকা দরের x কেজি চিনি আছে, আমি আর পরের জিরোটা বসালাম না, হ্যাঁ। আর 4.6 টাকা দরের কত কিলো আছে? 60 কেজি, মানে 4.6 টাকা দরের 60 কেজি চিনি আছে। তাহলে মোট চিনির বিক্রয় মূল্য কত? 3.8 টাকা দরের x কেজি আছে, তাহলে তার কি 3.8 টাকা কেজি, মানে 1 কেজির দাম 3.8 টাকা। তাহলে x কেজির দাম কত হবে? 3.8 ইন্টু x, আর 4 আর 1 কেজির দাম হচ্ছে এক্ষেত্রে 4.6 টাকা, তাহলে 60 কেজির দাম কত? 60 কেজির দাম হবে 4.6 ইন্টু 60। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য পেলাম, তাই না? আচ্ছা, তাহলে মোট ক্রয় মূল্য কত কেজি চিনির? এটা আমি 3.8 টাকা দামের চিনি কিনেছি x কেজি, আর 4.6 টাকা দামের চিনি কিনেছি 60 কেজি, তাহলে মোট কত কেজি চিনি আছে? x প্লাস 60। তার মানে কি? তার মানে x প্লাস 60 কেজি চিনির ক্রয় মূল্য হচ্ছে এত। আমি যদি 1 কেজি চিনির ক্রয় মূল্য বার করি, তাহলে 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে? 3.8x প্লাস 4.6 ইন্টু 60 ডিভাইডেড বাই x প্লাস 60, এটা হলো ক্রয় মূল্য। আচ্ছা, আমাকে ক্রয় মূল্য বিক্রি করে আমার লাভ হয়েছে কত? 25%। তাহলে এটা যদি ক্রয় মূল্য হয়, 25% লাভে আমার বিক্রয় মূল্য কত হবে? 1 কেজির ক্রয় মূল্য যদি এটা হয়, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? এটা ইন্টু 125/100, যেহেতু 25% লাভ হচ্ছে। এটাই কত বলেছে? প্রতি কেজির বিক্রয় মূল্য কত বলেছে? 5 টাকা, মানে এটা সমান সমান আমি কি লিখতে পারি? 5 লিখতে পারি। আচ্ছা, এটাকে কাটাকুটি যে দেখো 25 দিয়ে কাটলে হয় 4, এখানে হয় 5। এ দেখো উপরের 5 গুণ আছে, ডান পাশের 5 কেটে যায়। তাহলে এটা করলে কত? 3.8x। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি তুলে দিলাম, পয়েন্টটাকে তুলে নিচে 10 আসে, এই শূন্য কেটে দিলাম। তাহলে 46 গুণ 6 করলে কত? 6 6 36 6, হাতে 3, 4 4 24 3 27 বাই x প্লাস 60 সমান সমান হচ্ছে এই 4টাকে যদি ডান পাশে পাঠাই ইকুয়াল টু 4 হবে। কোনাকুনি গুণ করি, তাহলে বাদিকের নিচেরটার সাথে যদি ডান পাশের উপরেরটাকে গুণ করি কত হবে? 4x প্লাস 240 ইজ ইকুয়াল টু কত? 3.8x
প্লাস 276, এক্স গুলোকে বাপাশে আনি, তাহলে 4x মাইনাস 3.8x সমান সমান 276 মাইনাস হবে 240, তাহলে 4x থেকে 3.8x বাদ দিলে হবে 0.2x সমান সমান 276 থেকে 240 বাদ দিলে হয় 36, তাহলে x এর মান কত হবে 36 ডিভাইডেড বাই 0.2, পয়েন্টটাকে তুলে দিলাম, গুণ 10 হবে, তাহলে 2 দিয়ে 36 কে কাটলে হয় 18, মানে x এর মান কত 180, তাহলে এই 3.80 টাকা দরের কত কেজি চিনি মেশানো হয়েছে 180 কিলো, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে একটি ওষুধে 60% এস পদার্থ ও 40% টি পদার্থ আছে, মানে দুটো পদার্থ মিলিয়ে একটা ওষুধ তৈরি করেছে যার মধ্যে 60% আছে এস পদার্থ আর 40% আছে টি পদার্থ। যদি এস পদার্থের ক্রয় মূল্য প্রতি এককে 30 টাকা থেকে বেড়ে 40 টাকা হয় এবং টি এর ক্রয় মূল্য, মানে টি পদার্থের ক্রয় মূল্য প্রতি এককে 30 টাকা থেকে কমে, মানে দেখো এস পদার্থটার ক্রয় মূল্য 30 থেকে বেড়ে 40 হয়েছে, আর টি যেটা তার ক্রয় মূল্য 30 থেকে কমে 20 হয়েছে, মানে কমেছে, তাহলে এই ওষুধটির ক্রয় মূল্য শতকরা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা ওষুধে দেখো কি বলছে 60% এস পদার্থ আর 40% টি পদার্থ, তাহলে এস ইস টু টি কত আছে, এস আছে 60% আর 40%, মানে কত 60:40, মানে কত 3:2, তার মানে এস যদি 3 কিলো থাকে, টি আছে 2 কিলো, বা এস ধরছি আমি আছে 3x একক আর টি আছে আমার 2x একক। আচ্ছা তাহলে আগে মানে পূর্বের যে দাম ছিল, তাহলে পূর্বে এস এর দাম কত ছিল 30 টাকা থেকে বেড়ে, আচ্ছা টোটাল ওষুধের দাম কত, তাহলে 30 টাকা ছিল 1 এককের দাম, তাহলে 3x একক এস এর দাম কত ছিল 3x ইন্টু 30 মানে 90, আর 2x একক এস এর আর টি এর দাম কত ছিল আগে 30 টাকা ছিল, তাহলে 2x একক টি এর দাম কত 30 গুণ 2x মানে কত 60x, তাহলে মোট ওষুধের আগে দাম কত ছিল, এটা x, হ্যাঁ 90x যোগ 60x মানে কত 150x। আচ্ছা এবার এখন বর্তমানে, বর্তমানে দেখো বর্তমানে এস এর দাম কত, বর্তমানে এস এর দাম হয়ে গেছে 40, তাহলে 1 এককের দাম হচ্ছে 40, তাহলে 3x এককের দাম কত 3x ইন্টু 40 করলে কত হয় 120x। আচ্ছা এবার টি এর দাম এখন কত, টি এর দাম হচ্ছে এখন 20 টাকা 1 এককের দাম, তাহলে 2x এককের দাম কত 2x গুণ 20 টাকা মানে কত হচ্ছে 40x টাকা, তাহলে এখন মোট ওষুধের দাম কত, বর্তমানে মোট ওষুধের দাম কত হবে 120x যোগ 40x মানে 160x টাকা। আচ্ছা তাহলে আগে ওষুধের দাম ছিল 150x টাকা, এখন ওষুধের দাম হলো 160x টাকা, তাহলে ওষুধের ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে না কমেছে, বৃদ্ধি পেয়েছে, কতটা বেড়েছে 150 ছিল 160 হয়েছে, মানে 10x বেড়েছে, কতর মধ্যে 10x বেড়েছে, মানে আগে যতটা ছিল, তাহলে 150x এর মধ্যে 10x বেড়েছে, মানে ডিভাইডেড বাই 150 ইনটু 100% পার্সেন্টেজে বের করলে। আচ্ছা এই শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে হয় 3, এখানে হয় 20, তাহলে 20/3 করলে হয় 6.67%, এত পার্সেন্ট বৃদ্ধি, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, চেতন বিপুল ও মোহনের গড় ওজন 46 কেজি, যদি চেতন ও বিপুলের গড় ওজন 40 কেজি হয় এবং বিপুল ও মোহনের গড় ওজন 44 কেজি হয়, তাহলে বিপুলের ওজন কত কেজি। আচ্ছা দেখো তিনজনের গড় ওজন বলেছে, তাহলে আমি এদের সমষ্টি বের করতে পারি, তাহলে চেতন বিপুল আর মোহনের ওজনের সমষ্টি কত হবে, গড় ওজন 46, তাহলে তিনজনের সমষ্টি কত হবে 46 গুণ 3, তাহলে সমষ্টি কত 46 গুণ 3 করলে কত হয় 3 6 18 8 হাতে 1 3 4 12 13। আচ্ছা আর কি বলেছে, চেতন ও বিপুলের গড় ওজন বলেছে 40, তাহলে চেতন প্লাস বিপুলের ওজন কত, এদের গড় যদি 40 হয় দুজনের গড়, তাহলে দুজনের সমষ্টি কত হবে 40 গুণ 2 মানে কত 80 কেজি। আচ্ছা এখানে দেখো তিনজনের ওজন, চেতন বিপুল আর মোহনের ওজন, চেতন বিপুল আর মোহনের ওজন থেকে আমি যদি চেতন আর বিপুলের ওজনটা বিয়োগ করে দিই, তাহলে কার ওজন পড়ে থাকে, তাহলে খালি মোহনের ওজন পড়ে থাকে, তাহলে মোহনের ওজন কত হবে, এদের তিনজনের ওজন মানে 138 থেকে দুজনের ওজন মানে 80 টাকে বাদ দেবো, তাহলে কত হয় মোহনের ওজন 138 মাইনাস 80 করলে কত হয় 58 কেজি, তাহলে মোহনের ওজন বেরোলো 58 কেজি। আবার কি বলছে দেখো, বিপুল ও মোহনের গড় ওজন হচ্ছে 44 কেজি, তাহলে বিপুল আর মোহনের ওজনের সমষ্টি কত হবে, দুজনের গড় যদি 44 হয় দুজনের সমষ্টি কত 44 গুণ 2 মানে 88, আবার মোহনের ওজন কত 58, তাহলে বিপুলের ওজন কত হবে, দুজনের ওজন যদি 88 হয় তাহলে বিপুলের ওজন হবে 88 মাইনাস মোহনের ওজন মানে কত 58 বাদ যাবে মাইনাস 58 করলে কত হয় 30 কেজি, তাহলে বিপুলের ওজন কত 30 কেজি, অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, পরপর 12% ও 18% ছাড়ে সমতুল্য ছাড় কত। আচ্ছা দেখো এখানে একটা ফর্মুলা আমি ফেলতে পারি, যদি বলে পরপর x% আর y% ছাড়ের সমতুল্য ছাড় কত, সেটা কত হয়, সেটা হয় হচ্ছে x প্লাস y মাইনাস xy মানে x ইন্টু y ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট।
এটা হচ্ছে ফর্মুলা, এটা ফর্মুলাটা মনে রাখলে তাড়াতাড়ি হবে, অন্যরকম ভাবেও করা যায়, তবে এটা মনে রাখাটাই সব থেকে বেস্ট। আচ্ছা, তাহলে পরপর 12% আর 18%, তার মানে আমি এক্স কে যদি 12 ধরি আর ওয়াই কে যদি 18 ধরি, তাহলে ফর্মুলাটা কি হবে? 12 প্লাস 18 মাইনাস 12 ইন্টু 18 ডিভাইডেড বাই 100। আচ্ছা, 12 আর 18 যোগ করলে কত হয়? 30 মাইনাস, তাহলে এদের গুণফল বাই 100। আচ্ছা, আমি গুণফল করলে 12 গুণ 18 করলে কত হবে? 18 গুণ 12 করলে 180 আর 36 মানে 218 ডিভাইডেড বাই 100। তাহলে কত হয়? 30 মাইনাস 218 বাই 100 মানে পয়েন্ট 2 ঘর সরলে কত হবে? 2.18 হবে। এত পার্সেন্ট, হ্যাঁ এগুলো সব পার্সেন্ট হবে। তাহলে 30 থেকে 2.18 বাদ দিলে কত হয়? হবে হচ্ছে 27.82। আচ্ছা, এটা তো ভুল হলো, 18, ও এটা 216 হবে। 18 দুগুণে 36 6 হাতে 3, 18 কে 18 3 21, 216 বাই 100, হ্যাঁ 2.16 হবে, 2.16। এটা হবে তাহলে 27.84%, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি বরফ রাখার জায়গার দৈর্ঘ্য, উচ্চতা ও প্রস্থ হচ্ছে এত এত এত, তাহলে 4 সেমি বাহু বিশিষ্ট কতগুলি বরফের ঘনক তার মধ্যে। আচ্ছা, তাহলে এই জায়গাটার আয়তন কতটা আগে দেখি, তাহলে জায়গাটার আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে কি, এটা একটা আয়ত ঘনাকার জায়গা, তাহলে তার আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 36 ইন্টু 16 ইন্টু 12। আচ্ছা, প্রত্যেকটা বরফের ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি, তাহলে প্রত্যেকটা বরফের ঘনকের আয়তন কত হবে? 4 এর কিউব। তাহলে কতগুলো আয়তন কতগুলো বরফ রাখা যাবে, মানে টোটাল জায়গা ডিভাইডেড বাই, যদি আমি একটার আয়তন বের করি তাহলেই কতগুলো বরফ রাখা জায়গা বেরিয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই 4 এর কিউব, মানে 4 গুণ 4 গুণ 4 লিখলাম, বা 64 লিখতে পারো, কাটাকুটি করবো এখানে। তাহলে এতগুলো বরফ রাখতে পারি, তাহলে কাটাকুটি করি, তাহলে 4 দিয়ে 16 কে দুটো, আচ্ছা 16 মানে দুটো 4 কেটে যায়, আর 4 দিয়ে 12 কে কাটলে হয় 3, তাহলে 3 36 সঙ্গে 108, তাহলে কতগুলো বরফের ঘনক তার মধ্যে রাখা যাবে? 108টি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 10% সুদের হারে কিছু পরিমাণ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 186 টাকা হলে আসল কত টাকা? দেখো, এটা একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা একটু জটিল ফর্মুলা, মনে রাখা একটু চাপ আছে, তো আমি একদম নর্মাল যেই বেসিক ফর্মুলা সেই ধরেই করাচ্ছি, ঠিক আছে? আমি ধরছি আসল হচ্ছে x টাকা, সুদের হার 10% আর সময় হচ্ছে 3 বছর। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদও বার করি, 3 বছরের সরল সুদও বার করি, তারপরে ওদের পার্থক্য করে 186 করে দিই। তাহলে যদি x টাকা হয়, তাহলে x টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? x ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মান কত? 10, তাহলে 10 বাই 100, তার পাওয়ারে কত হবে? বছরটা, তার কিউব। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর থেকে আমি যদি আসলটাকে বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমান সমান হবে এইটা, এর থেকে মাইনাস আমি আসলটা মানে x টাকে বাদ দেবো। আচ্ছা, এটাকে কাটাকুটি যায়, তাহলে কত হয়? x ইন্টু, এটা করলে হয় 1 প্লাস 1 এর 10 মানে 11 বাই 10, মানে 11 বাই 10 এর কিউব, তার মানে উপরে হবে 1331 বাই 10 এর কিউব করলে 1000 মাইনাস x, এটাকে লসাগু করলে নিচে 1000 হবে, তাহলে কত হচ্ছে? 1331x মাইনাস x, মানে কত? মাইনাস 1000x, তাহলে কত হয়? 331x ডিভাইডেড বাই 1000, এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ বের করি x টাকা 3 বছরের 10% হারে, এর ফর্মুলা কি? পিটিআর বাই 100, p এর মান কত এখানে? x ইন্টু t এর মান কত সময় 3 ইন্টু r এর মান কত 10 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হয়? 3x বাই 10। আমাকে কি বলেছে? এই দুটো সুদের পার্থক্য হচ্ছে 186 টাকা, তার মানে আমি কি লিখতে পারি? চক্রবৃদ্ধি সুদ মানে 331x বাই 1000 মাইনাস সরল সুদ মানে 3x বাই 10 ইজিক্যাল টু হচ্ছে 186। আচ্ছা, লসাগু করি, লসাগু হবে 1000, তাহলে কত হয়? 331x মাইনাস 10 দিয়ে 100 মানে 300x সমান সমান হচ্ছে 186। আচ্ছা, তাহলে উপরে হয় 31x সমান সমান 186, আর 1000টাকে ডান পাশে পাঠালে ইন্টু 1000 হবে, x এর মান কত হবে? 186 ইন্টু 1000 ডিভাইডেড বাই 31, 31 কে দেখো 6 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে x এর মান কত হলো? এদিকে লিখছি x এর মান তাহলে 6000 হবে, তার মানে আসল কত টাকা ছিল? আসল ছিল 6000 টাকা, অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে, বলছে বার্ষিক 5% সুদের হারে কিছু পরিমাণ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 122 টাকা হলে আসল কত টাকা? দেখো, এটাও ঠিক সেম অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে এই ক্ষেত্রেও আমি চক্রবৃদ্ধি সুদটা কি করে বার করব? তাহলে চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু কি হবে? সুদাসল মাইনাস আসল, তাহলে সুদাসল কত? x ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মান কত? 5, তাহলে 5 বাই 100, তার পাওয়ারে কত? 3 থাকবে, মাইনাস x। আচ্ছা, 5 আর 100 কাটাকুটি করলে হয় 20, উপরে হয় 1, তার মানে কত হচ্ছে? x ইন্টু 21 বাই 20 তার হোল কিউব মাইনাস x। আচ্ছা, 21 বাই 20, 21 এর স্কোয়ার করলে হয় 441, তাহলে 441 ইন্টু 21 করলে কত?
1 4 4 গুণ 2 1 কে 2 4 দুগুণে 8 4 দুগুণে 8 তাহলে কত হচ্ছে 1 4 2 6 8 4 12 2 হাতে 1 9 তাহলে 9 2 6 1 ডিভাইডেড বাই 20 এর কিউব করলে হয় 8000। আচ্ছা মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে লসাগু করলে হয় 8000। তাহলে উপরে হচ্ছে 9 2 6 1 এক্স মাইনাস 8000 এক্স, তাহলে করলে কত হয় 1 2 6 1 এক্স বাই 8000। এটা বের হলো চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের ফর্মুলা কি, পিটিআর বাই 100, যেখানে পি কত এক্স ইনটু টি কত, টি হচ্ছে 3 ইনটু আর এর মান কত 5 ডিভাইডেড বাই 100। 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, মানে কত হলো 3x বাই 20। তাহলে কি এই দুটোর পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ মানে 1261 বাই 8000 মাইনাস সরল সুদ মানে 3x বাই 20, এটা সমান সমান কত 122 বলেছে। লসাগু করে লসাগু হবে 8000। তাহলে উপরে হচ্ছে 1261 এক্স মাইনাস 20 কে দেখো 400 দিয়ে গুণ করলে 8000 হয়, তাহলে 400 গুণ 3 করলে হয় 1200। এক্স সমান সমান 122, তাহলে বিয়োগ করলে কত 61 এক্স সমান সমান হচ্ছে 122 ইন্টু 8000। তাহলে 61 আর 122 কে দেখো 2 দিয়ে গুণ করলে 122 হয়, তাহলে 2 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 8 দুগুণে 16000 হবে। তার মানে অপশন এ হবে আসলে 16000 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কিছু পরিমাণ টাকার 3 বছরের সরল সুদ 486 টাকা হলে আসল কত। আমি ধরছি আসল হচ্ছে এক্স, তাহলে ফর্মুলা কি সরল সুদের, পিটিআর বাই 100, যেখানে পিটা কত এক্স ইনটু টি, টি মানে কত সময় 3 বছর, মানে 3 ইনটু আর, আর মানে হচ্ছে 8% বলেছে, তাহলে 8 বাই 100। এটা হচ্ছে সুদ, এটা সমান সমানই কত বলেছে, সরল সুদ বলেছে 486 টাকা ইজ ইকুয়াল টু 486। তাহলে x সমান সমান কি হবে, সবগুলো একবারে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 486 ইনটু 100 হবে, আর 3 গুণ 8টা নিচে চলে আসবে। আচ্ছা 3 দিয়ে আগে কাটাকুটি করি, তাহলে হবে 1 6 2, 8 দিয়ে 8 দিয়ে 8 দিয়ে 8 দিয়ে যদি 2 দিয়ে কাটি তাহলে 4, আর এখানে হবে 81, আর 4 দিয়ে 100 কে কাটলে হয় 25। তাহলে x এর মান কত হবে, 25 একে 25 এর 5 হাতে 2, 8 25 200, আর 2 এ 202 হবে, মানে 2025, মানে অপশন বি হবে আসল। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার একটি দ্রব্য 540 টাকায় কিনেছে, মানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 540 টাকা, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে দেখো 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, ওর ক্রয় মূল্য ইনটু 20% লাভ হচ্ছে, মানে বিক্রয় মূল্যটা এর থেকে 20% আরো বেশি, মানে কত পার্সেন্ট হবে এর 120%, মানে 120 বাই 100। 0 0 0 0 কেটে দিলাম। আচ্ছা 12 গুণ 4 করলে 4 12 48 এর 8 হাতে 4, 5 12 7 4 64, মানে কত হবে 648 টাকা, অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা এটা একটা দেখো সরল অঙ্ক দিয়েছে, সরল অঙ্ক আগে আমি কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, ফার্স্ট ব্র্যাকেট দেখো এখানে একটা আছে এখানে একটা আছে, তাই এই দুটোর কাজ আগে করে ফেলি। এখানে দেখো ভাগ আছে, 60 ভাগ 5 করলে কত হয় 12, তারপরে দেখো ইনটু আছে, আর এখানে দেখো 9 - 6 করলে হয় 3, তারপরে দেখো 56 বাই 4 যদি আমি কাটাকুটি করি একবারে 14 হবে, যোগ এখানে হচ্ছে দেখো 14 বাই 3 ইনটু 3 ছিল, 9 - 3 করলে এই 3 এই 3 কেটে গেল, তাহলে এখানে ব্র্যাকেটটা শেষ করি। তাহলে কত, এখানে দেখো আগে ব্র্যাকেটের কাজটা করবো, তাহলে 12 ইনটু 14 যোগ 14 গুণ যোগ করলে কত 28, তাহলে 12 ইনটু 28 করলে কত, 28 গুণ 10 করলে 280, আর 56 মানে 336, অপশন সি হবে। তারপরেরটা বা এখানে দেখো 8 দুগুণে 16, 6 হচ্ছে একটাতে এককের ঘর দেখেও করতে পারো। আচ্ছা দেখো কি বলছে, কিউ এবং আর পর্যায়ক্রমিক দিনে কাজ করে একটি কাজ শেষ করে, এবং কিউ প্রথম দিন কাজ করে। কিউ একা কাজটি 56 দিনে করতে পারে, যদি সমগ্র কাজটি 37.5 দিনে সম্পূর্ণ হয়, তাহলে এই কাজের অর্ধেক কাজ করতে আর কতদিন সময় নেবে। দেখো এটা খুব ভালো অঙ্ক দিয়েছে। আচ্ছা তার আগে আমাকে জানতে হবে যে পর্যায়ক্রমিক দিনে কাজ করছে, পর্যায়ক্রমিক দিন মানে কি, মানে ধরো একদিন কিউ করলে পরের দিন আর করবে, আবার তারপরের দিন কিউ করবে তারপরের দিন আর করবে, এইভাবে কাজ করবে, এটা হচ্ছে পর্যায়ক্রমিক দিন। তো কি বলেছে দেখো, কিউ এবং আর পর্যায়ক্রমিক দিনে কাজ করে একটি কাজ শেষ করে, এবং কিউ প্রথম দিন কাজ করবে, মানে প্রথম দিনে কে কাজ করবে, কিউ করবে, দ্বিতীয় দিনে আর, আবার তৃতীয় দিনে কিউ, চতুর্থ দিনে আর, এইভাবে কাজটা হবে। আর কি বলে দিয়েছে, কিউ একা কাজটি 56 দিনে করতে পারে, আর সমগ্র কাজটি 37.5 দিনে শেষ হয়েছে। তাহলে দেখো এই যে 37.5 দিনে টোটাল কাজটা শেষ হলো, এর মধ্যে অর্ধেক দিন পিক, অর্ধেক দিন কিউ কাজ করেছে, অর্ধেক দিন আর কাজ করেছে, তো 37.5 তো আমি অর্ধেক করতে পারবো না, তার আগের পূর্ণ সংখ্যা আছে কত 37 আছে, 36 আছে, 36 কে আমি অর্ধেক অর্ধেক ভাগ করতে পারি, তাহলে 36 দিন যখন হলো, তার মানে কি 36 দিনের মধ্যে 18 দিন কিউ কাজ করেছে, আর 18 দিন আর কাজ করেছে, তাই না, অর্ধেক অর্ধেক কাজ করলে তারপরে কত 37তম দিন, 37তম দিন কে কাজ করবে, প্রথম দিন যেহেতু কিউ কাজ করছে, তাহলে 37তম দিন কে কাজ করবে, কিউ কাজ করবে, মানে কিউ আর একদিন বেড়ে গেল। 38তম দিন, মানে এই যে 37 এর পরে যে 0.5 দিনটা, সেই কাজটা কে করছে, সেই কাজটা আর করবে নিশ্চয়ই, তাহলে 0.5 বেড়ে গেল, তাহলে কিউ টোটাল কতদিন কাজ করেছে 19 দিন, আর টোটাল কতদিন কাজ করেছে 18 আর পয়েন্ট পাইছে, মানে 18.5 দিন। আচ্ছা এই করে কাজটা শেষ হয়েছে।
আবার আমাকে কি বলছে দেখো, কিউ একা কাজটি 56 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো 56 দিনে কাজটা শেষ করতে পারে মানে 56 দিনে কাজটার কত অংশ করা, এক অংশ করা। আর কিউ করেছে কতদিন, 19 দিন কাজ করেছে। তাহলে দেখো, তাহলে কিউ 56 দিনে করে কাজটার এক অংশ, তাহলে একদিনে কতটা করে, 1/56 অংশ। কিউ করেছে কতদিন, 19 দিন, 19 দিনে কাজটার কতটা করে, 19/56 অংশ। আচ্ছা, তাহলে কিউ যদি 19/56 অংশ করে, তার মানে বাকি কাজটা কে করেছে, আর করেছে। বাকি কাজটা আর কত দিনে করেছে, এই যে 18.5 দিনে করেছে। তাহলে বাকি কাজ কত, টোটাল কাজ হচ্ছে এক অংশ, কিউ করেছে 19/56 অংশ, তাহলে বাকি কাজ কত এখানে করছি আমি। তাহলে বাকি কাজ হবে 1 - 19/56। করলে কত হয়, লসাগু করলে এটা বিয়োগ করলে হয় 37/56। তাহলে এই কাজটা কে করেছে, এই কাজটা আর করেছে, কত দিনে করেছে, 18.5 দিনে করেছে। আমাকে কি বের করতে হবে, তার অর্ধেক কাজ করতে। আচ্ছা, টোটাল কাজটা মানে এক অংশ, অর্ধেক কাজটা মানে কত অংশ, 1/2 অংশ। তাহলে আর 37/56 অংশ কাজ করে হচ্ছে কত দিনে, এই যে 18.5 দিনে। আচ্ছা, 18.5 মানেই দেখো 37/2, তাই না? এটাকে যদি আমি পয়েন্ট তুলি তাহলে কত, 37/2 করলে 18.5 হয়, তো আমি একবারে 37/2 করি। তাহলে আর এক অংশ কাজ করবে কত দিনে, 37/2 ইন্টু হয়ে যাবে 56/37। আর কত, ওই কাজের অর্ধেক কাজ মানে হাফ অংশ কাজ, তাহলে আর হাফ অংশ কাজ করবে কত দিনে, 37/2 ইন্টু 56/37 ইন্টু হাফ হবে। তাহলে 37 কেটে গেল, 2 দিয়ে 56 কে কাটলে 28, আর এই 2 দিয়ে 28 কে কাটলে হবে 14। তার মানে কত দিন লাগবে, 14 দিন লাগবে। তাহলে আর অর্ধেক কাজ করতে আর এর কত দিন লাগবে, আর এর 14 দিন লাগবে। অপশন বি হবে তারপরেরটা। আচ্ছা, কি বলছে দেখো, 0.13 ও 0.52 এর তৃতীয় সমানুপাতের কথা। দেখো, তৃতীয় সমানুপাতে মানে কি, তৃতীয় সমানুপাতে মানে একটা ফর্মুলাও আছে, তৃতীয় সমানুপাতি সমান সমান আমি লিখতে পারি যেটা দ্বিতীয় মাঝে রয়েছে তার হোল স্কয়ার ডিভাইডেড বাই প্রথমটা, এটা আমি লিখতে পারি। অথবা দেখো, অথবা আমি অত মুখস্থ করা দরকার, আমি ধরলাম তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে কত কত থাকলো, 0.13, 0.52 আর এক্স। এরা তিনটে যখন থাকবে তখন তারা হবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সেটা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, যখন তিনটে থাকবে, মানে 0.52 বাই এক্স। আচ্ছা, এখানে দেখো 0.13, 0.52 উঠে যায়, তাহলে 13 কে কাটলে হয় 4। তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে 0.52 ইন্টু 4, গুণ করলে কত, 4 দুগুণে 8, 4 5 20, মানে 2.08 হবে, মানে অপশন ডি হবে তারপরেরটা। কি বলছে দেখো, যদি x এর 4% 60 হয় তাহলে x এর মান কত, তাহলে x এর 4% মানে কত, x ইনটু 4/100 সমান সমান 60। তাহলে x সমান সমান কত হবে, 60 ইনটু 100 ডিভাইডেড বাই 4, বা ওখানেও কাটাকুটি করতে পারতে, মানে কত হলো 1500, মানে অপশন ডি হবে তারপরেরটা। আচ্ছা, এটা কি দিয়েছে দেখো। আচ্ছা, এর ক্ষেত্রে আমি আগে কার কাজ করব, ব্র্যাকেট দেখো কোথায় কোথায় আছে, এই ভাগের কাজ করব। এখানে দেখো ভাগ আছে, তাহলে দেখো -60 ভাগ -12, এটাকে আমি লিখতে পারি -9 যেরকম আছে লিখলাম, তারপরে মাইনাস রয়েছে, আর -60 ভাগ -12 মানে আমি লিখছি -60 বাই দিয়ে -12, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আবার দেখো, প্লাসের পরে -3 আর গুণ 8 করলে চিহ্ন হয়ে যায় মাইনাস, 3 আর 8 গুণ করলে হয় 24। তাহলে এই মাইনাস কাটলো, 5 বারং 60, আমার আসলো কত, আগে একটা -9, তারপর এখানেও দেখো একটা -5 আর লাস্টে -24। তাহলে তিনটেই মাইনাসের মাইনাস মাইনাস রয়েছে, মানে চিহ্ন মাইনাস হবে, আর সংখ্যাগুলো যোগ হবে, 9 এর 5 যোগ করলে 14, 14 আর 24 যোগ করলে 38, মানে -38 হবে, অপশন এ হবে তারপরেরটা। আচ্ছা, এটাও দেখো একদম সরল অঙ্ক। তাহলে সবার প্রথমে আমি কার কাজ করব, ভাগের কাজটা। এখানে দেখো ভাগ আছে, তাহলে কত হবে, 16 যোগ 10 ভাগ 5 করলে কত, 2। তারপরে গুণের কাজ হবে, এই গুণটা করে দিই, মানে -3 গুণ 3 করলে কত, চিহ্ন হবে মাইনাস, 3 3 9। তাহলে 16 যোগ 2 করলে হয় 18, 18 থেকে 9 বাদ দিলে হয় 9, মানে অপশন সি হবে তারপরেরটা। আচ্ছা, দেখো কি বলছে, 18, 72, 184 ও 144 এর লসাগু কত। দেখো, আমি যদি একটু খেয়াল করি, দেখো 18, 72, আমি যদি অপশন গুলো একটু দেখি, 18, 72, 184, 140, মানে এদের লসাগু, এদের তো দুই গুণিতক হবেই, মানে এদের লসাগু নিশ্চয়ই জোড় সংখ্যা হবে। তাহলে দেখো, এখানে 1 রয়েছে এককের ঘরে, তাহলে এটা কোনোদিনের লসাগু হতে পারে না। আচ্ছা, এখানে কি এমন কোন সংখ্যা রয়েছে যেটা 5 দ্বারা বিভাজ্য, দেখো 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বা সবার কোনোটা লাস্টে 0 কিছু নেই, তার মানে আমার লসাগুরও লাস্টে কোনোদিন 0 হতে পারে না, এটাও হবে না। এবার আমি কি দেখবো, তাহলে এই অপশন দুটো পড়ে রয়েছে, এবার এই অপশন দুটোকে আমি একটু দেখি। দেখো, 18 কে কি দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 18, মানে আমার এদের লসাগু নিশ্চয়ই 9 এর গুণিতকে হবেই। তা আমি এবার এই অপশন দুটোকে দেখি, এই অপশন দুটো কি 9 এর গুণিতক, 9 এর গুণিতক কিনা কি করে বুঝবো, অঙ্কগুলোকে যোগ করি, যোগ করে যদি 9 এর গুণিতক হয় তাহলে সংখ্যাটাও 9 এর গুণিতক হবে, মানে 3 আর 3 হয় 6, 6 আর 8 14, 14 আর 8 22, এটা কিন্তু 9 এর গুণিতক হচ্ছে না, তার মানে এটা এদের লসাগু হবে না, তার মানে এটাই হবে, এটা দেখে নি 9 এর গুণিতক কিনা। 3 আর 3 6, 6 আর 7, 7 আর 2 9, তার মানে এটাই হলো
ঠিক আছে, অথবা আমি করেও দেখতে পারি, অথবা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। 18, 72, 184 আর 144। তো প্রথমে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে করলে কত, 9, 36, এটা হবে কত, 92, এটা হবে 72। আচ্ছা এবার আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3, 3 বারং 36, 92 কে ভাগ করা যায় না, 92 হবে, এটা হবে 24। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1, 4, 92 আর 8। এবার 2 দিয়ে ভাগ করলে 1, 2, 46 আর 4। এবার 2 দিয়ে ভাগ করলে 1, 23 আর 2, আর কিছু দিয়ে যাবে না, তাহলে গুণ করি। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 গুণ 2 করলে 72, 72 গুণ যদি 2 করি তাহলে হবে 144 গুণ 23, এটাকে গুণ করে দেখো। তাহলে 3 4 12 2 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 3 3 4 গুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, মানে 2 8 3 11 1 হাতে 1, 8 1 9 4 3 হাতে 1, 2 3 3312। এভাবেও করতে পারো। আচ্ছা এভাবে দেখলে কি, আমি যেভাবে দেখলাম তাহলে তোমাদের এত ক্যালকুলেশন করতে হবে না, একটু দেখলে একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে। তো এই শিফটের এতগুলো কোশ্চেনই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।